মাসেই দৃশ্যমান হচ্ছে পুরো পদ্মা সেতু। মাঝ নদীতে শেষ দুটি স্প্যান বসলেই মাওয়ার সঙ্গে যুক্ত হবে জাজিরা। রোড ও রেল স্ল্যাব বসবে দ্রুত গতিতে। এটা একটা মাইলস্টোন। ধরেন আমাদের যখন পাইল শেষ করলাম, এটা একটা মাইলস্টোন গেছে। আমরা যখন ফাইনাল ডিজাইন দিলাম, এটা আমাদের কাছে একটা মাইলস্টোন গেছে। এটা আরেকটা মাইলস্টোন, এবং যখন শেষ হবে তখনই আমরা আসলে স্যাটিসফাই হওয়া উচিত। দেখছিলেন বিশেষ শিরোনাম। রাতের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সব মানদণ্ডে উত্তীর্ণ হলে গ্লোবের ভ্যাকসিনের পাশে থাকবে সরকার, জানালেন স্বাস্থ্য সচিব। নাম বঙ্গভ্যাক রাখার প্রস্তাব। ফেব্রুয়ারির মধ্যে দেশে আসবে করোনার টিকা। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতার প্রতিবাদে আজও মানববন্ধন, বিক্ষোভ। ধর্ম নিয়ে বিভ্রান্তি ছড়ানো গোষ্ঠীর অপতৎপরতা রুখে দেওয়ার আহ্বান। যাবজ্জীবন মানে ৩০ বছর সাজা, আপিল বিভাগের রায়। তবে আদালত চাইলে হতে পারে আমৃত্যু কারাদণ্ড। প্রতি মাসের ১ তারিখে আমরা পদ্মা সেতু নিয়ে ধারাবাহিক রিপোর্ট প্রচার করে থাকি। আজ থাকছে সবশেষ দুটি স্প্যান বসানোর কাজে অগ্রগতির খবর। বিজয়ের মাসেই সবগুলো স্প্যান বসানোর মাইল ফলক স্পর্শ করতে যাচ্ছে পদ্মা সেতু প্রকল্পের কাজ। ৪১টি স্প্যানের মধ্যে বাকি আছে যে দুটি, তা বসিয়ে দেওয়া হলেই দৃশ্যমান হয়ে যাবে পুরো ৬.১৫ কিলোমিটার সেতু। এই আনন্দক্ষণে সন্তোষ প্রকাশ করে সেতু কর্তৃপক্ষ বলছে, অপেক্ষার অবসান হতে যাচ্ছে মূল অবকাঠামো নির্মাণের। সেতুতে গাড়ি ও রেল চলাচলের জন্য উপযুক্ত করে তুলতে সামনের দিনগুলোতে গতি আসবে স্ল্যাব বসানোর কাজে। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। নদীর এই মাথা থেকে শুরু করে ওই মাথা, মাওয়া থেকে জাজিরা প্রান্ত, কঠিন জলরাশির বুক ছিঁড়ে রড কনক্রিটের সমন্বয়ে জেগে ওঠা ৪২টি পিলারে দৃশ্যমান এখন ৩৯টি স্প্যান। যে স্প্যানগুলো উঠানো হয়েছে তার অর্ধেকের বেশি স্প্যানে বসে গেছে রোড ও রেল স্ল্যাব। আশা জাগানিয়া এই ছবি বলছে, খুব কাছেই স্বপ্ন। সেতুর সবচেয়ে কঠিন কাজ, সবগুলো পিলার নির্মাণের পর এবার সব স্প্যান বসানোর কাজও শেষ হতে যাচ্ছে চলতি মাসে। করোনার কারণে জুন থেকে সেপ্টেম্বর এই ৪ মাস কাজ বন্ধ থাকলেও গত ২ মাসে সর্বোচ্চ পরিমাণ কাজ হয়েছে। এই সময়টায় প্রতি মাসে ৪টি করে বসেছে ৮টি স্প্যান। এর আগে কোনো মাসে সর্বোচ্চ ৩টি স্প্যান বসানোর রেকর্ড ছিল। দুই পারের সাথে আগেই সেতুর সংযোগ ঘটেছে। জাজিরা প্রান্তে এখন ২৯টি টানা আর মাওয়া প্রান্তে বসানো আছে 10টি স্প্যান। দুই প্রান্তকে জোড়া দিতে মাঝ নদীতে বাকি আছে 2টি স্প্যান বসানো। সেটি বসে গেলে বড় একটা মাইল ফলক স্পর্শ করার অপেক্ষায় পদ্মা সেতু। এটা একটা মাইলস্টোন। ধরেন আমাদের যখন পাইল শেষ করলাম, এটা একটা মাইলস্টোন গেছে। আমরা যখন ফাইনাল ডিজাইন দিলাম, এটা আমাদের কাছে একটা মাইলস্টোন গেছে। এটা আরেকটা মাইলস্টোন, এবং যখন শেষ হবে তখনই আমরা আসলে স্যাটিসফাই হওয়া উচিত। এগিয়ে আনা হচ্ছে বসে যাওয়া স্প্যানগুলোতে রোড ও রেল স্ল্যাব বসানোর কাজ। সেতুতে প্রায় ৩,০০০ করে স্ল্যাব বসাতে হবে। স্বপ্নের খুব কাছাকাছি চলে এসেছে পদ্মা সেতুর কাজ। চলতি মাসে সবগুলো স্প্যান বসানোর মাইল ফলক ছুঁয়ে যাওয়ার পর বাকি থাকবে রোড আর রেল স্ল্যাব বসানোর চ্যালেঞ্জ। সব মিলে সেতুতে গাড়ি চলাচল করতে সময় লাগবে আরও বছর খানেক। এহসান জুয়েল, সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর। অবশেষে সরকারের সবুজ সংকেত পেল গ্লোব বায়োটেক। প্রতিষ্ঠানটি পরিদর্শনে এসে স্বাস্থ্য সচিব বলেন, দেশের আপামর জনগোষ্ঠীকে ভ্যাকসিনের আওতায় আনতে শুধু দেশে আবিষ্কৃত এই ভ্যাকসিনকে পৃষ্ঠপোষকতা দিতে হবে। তাই নিয়ম মেনে কাজ করলে পাশে থাকবে সরকার। প্রয়োজনে পরবর্তী ধাপে যুক্ত হবে সরকারি প্রতিষ্ঠান আইইডিসিআর। এছাড়া ব্যান কোভিডের নাম বঙ্গভ্যাক রাখারও প্রস্তাব দেন সচিব। এদিকে ফেব্রুয়ারির মধ্যেই দেশে করোনার টিকা আনার ব্যাপারে আশাবাদী সরকার। দেরিতে হলেও দেশীয় ভ্যাকসিন উৎপাদনের দাবিদার গ্লোব বায়োটেক পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের দল। মঙ্গলবার দুপুর ১:৩০ নাগাদ সচিব, অধিদপ্তরের মহাপরিচালক, ওষুধ প্রশাসনের মহাপরিচালক সহ প্রতিনিধি দলকে গ্লোবের ভ্যাকসিনের অগ্রগতি সম্পর্কে অবহিত করা হয়। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সচিব জানান, গোটা দেশকে টিকার আওতায় আনতে দেশীয় ভ্যাকসিনের বিকল্প নেই। ৩ কোটি পেলে আমরা ৩ কোটি ডোজ আমরা ১.৫ কোটি মানুষকে দিতে পারবো। এর বাইরে আমাদের হিউজ জনসংখ্যা কিন্তু পড়ে আছে। তাদেরকে যখন আমরা
এই 17 কোটি মানুষকে টার্গেট করে পর্যায়ক্রমে যখন আমরা দেওয়ার ব্যবস্থা নিব টুমোরো, অবশ্যই আমি মনে করি যে দেশের এই প্রোডাক্টের উপর আমাদের নির্ভর করতেই হবে। আমরা অবশ্যই যত দ্রুততার সাথে স্টেপ নেওয়া যায় আমাদের বাংলাদেশের ভিতরে, এইটা আমরা অবশ্যই পদক্ষেপ নিব। নিয়ম মেনে কাজ করলে প্রতিটি ধাপেই গ্লোবের পাশে থাকবে সরকার, প্রয়োজনে সার্বিক সহায়তায় থাকবে আইডিসিআর। দ্রুত করার জন্য আমাদের দিক থেকে যতটুকু সহায়তা করা দরকার রেগুলেটর দিক থেকে আমরা এটা করব। তবে আবার এটা আমরা বলে রাখি যে সেফটি, এফিকেসি এবং কোয়ালিটি এর সঙ্গে কোনোভাবে কোনো কম্প্রোমাইজ করে ভ্যাকসিন আমরা করব না। তবে ব্যান কোভিডের নাম বদলে বঙ্গভ্যাক করার প্রস্তাব দেন তারা। বঙ্গবন্ধুর জন্য বাংলাদেশ, বঙ্গবন্ধুর কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের এই করোনা প্যান্ডেমিকে আমাদের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। এই একটা অবস্থাতে যদি এরকম একটা ভ্যাকসিন হয়, আমাদের সচিব মহোদয় এখানে প্রস্তাব করেছেন বঙ্গভ্যাক্স। এদিকে কালক্ষেপণ করায় আইসিডিডিআরবির পরিবর্তে নতুন সিআরও নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছে গ্লোব বায়োটেক। এর আগে মঙ্গলবার সকালে স্বাস্থ্য সচিব জানান ফেব্রুয়ারির মধ্যেই দেশে টিকা আসছে। খুব তাড়াতাড়ি আমরা ভ্যাকসিন পেয়ে যাব, আশা করছি ফেব্রুয়ারি মাসের মধ্যে আমরা ভ্যাকসিন পেয়ে যাব, বা আরও সম্ভব আগে সম্ভব হলে আগেই পাব। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় হাসপাতালগুলোতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি। মাস্ক পরুন, সেবা নিন। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সারা বিশ্বে প্রতিযোগিতায় থাকা করোনার ভ্যাকসিনের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বেশি কার্যকারিতা পাওয়া গেছে যুক্তরাষ্ট্রের মডার্না ও ফাইজারের পাশাপাশি জার্মানির বায়োএনটেকের উদ্ভাবিত প্রতিষেধকে। দুটি ভ্যাকসিনই করোনা থেকে 95% পর্যন্ত সুরক্ষা দিতে সক্ষম। তবে অন্যান্য ভ্যাকসিন থেকে এর দাম কিছুটা বেশি। প্রতি 2 ডোজে সর্বনিম্ন $4 থেকে $33 পর্যন্ত খরচ পড়বে। করোনা মহামারীর লাগাম টেনে ধরতে আশার আলো দেখাচ্ছে মার্কিন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান মডার্না, ফাইজার, জার্মানির বায়োএনটেক এবং ব্রিটেনের অ্যাস্ট্রাজেনেকা। সবশেষ যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের কাছে নিজেদের উদ্ভাবিত ভ্যাকসিনের অনুমোদনের জন্য আবেদন করেছে মডার্না। আরএনএ টাইপের মডার্নার ভ্যাকসিনের 2 ডোজের 95% পর্যন্ত কার্যকারিতা পাওয়া গেছে। -20°C তাপমাত্রায় এটি 6 মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে। মডার্নার ভ্যাকসিনের দাম পড়বে $33। ভাইরাল ভেক্টর টাইপের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনার ভ্যাকসিনের 2 ডোজের কার্যকারিতা পাওয়া গেছে 62 থেকে 90% পর্যন্ত। ফ্রিজে এটি স্বাভাবিক তাপমাত্রাতেই সংরক্ষণ করা যাবে। এটির দাম পড়বে $4। ফাইজার ও জার্মানির বায়োএনটেকের প্রতি 2 ডোজের 95% পর্যন্ত কার্যকারিতা পাওয়া গেছে। এটি সংরক্ষণ করতে হবে -70°C তাপমাত্রায়। আরএনএ টাইপের এই ভ্যাকসিনের দাম পড়বে $20। প্রতিযোগিতায় থাকা রাশিয়ার গ্যামেলিয়া ইনস্টিটিউটের উদ্ভাবিত স্পুটনিক 5 ভ্যাকসিনের প্রতি 2 ডোজে কার্যকারিতা পাওয়া গেছে 92%। স্বাভাবিক তাপমাত্রায় সংরক্ষণ করা যাবে স্পুটনিক 5। 2 ডোজে খরচ হবে $10। ওমর ইনান, সময় সংবাদ। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে আজ দুপুর পর্যন্ত সবশেষ 24 ঘন্টায় করোনায় মারা গেছেন 31 জন। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 6,675 জনে। এছাড়া শনাক্ত হয়েছেন 2,293 জন। গত 24 ঘন্টায় কোভিড-19 নমুনা পরীক্ষা করা হয়েছে 15,501 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 27,88,202 জনের। 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন 2,293 জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা 4,67,225 জন। 24 ঘন্টায় মারা গেছেন 31 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 6,675 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,513 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,83,224 জন। রাতের সময় আরও থাকছে। ভূমিদস্যুদের কবল থেকে ঢাকার খাল উদ্ধারের হুঁশিয়ারি দক্ষিণের মেয়র তাপসের। নদী দখল মুক্তে যে কোনো দিন ভাঙা হবে এমপি আসলামের পাওয়ার প্ল্যান্ট ইকোনমিক জোন। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতার প্রতিবাদে আজও রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ করেছে অর্ধশতাধিক সংগঠন। মানববন্ধনে বক্তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রশাসনকে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতাকারীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিতের দাবি জানান। একই সঙ্গে ধর্মের ভুল ব্যাখ্যায় বিভ্রান্তি সৃষ্টিকারীদের রুখতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
বিজয়ের মাসের প্রথম দিনেও রাজপথ সরব ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরোধিতার প্রতিবাদে। মঙ্গলবার বিকেলে রাজধানীর দোয়েল চত্বর থেকে হাইকোর্ট হয়ে শাহবাগ পর্যন্ত মানববন্ধন করে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। দোয়েল চত্বরে যুবলীগের মানববন্ধনে বক্তারা ধর্মের অপব্যাখ্যা প্রদানকারীদের শাস্তির দাবি তোলেন। আমি দাবি করছি প্রশাসনিক তদন্তের মাধ্যমে আসল ষড়যন্ত্রকারীদের, আসল মদতদাতাদের চিহ্নিত করতে হবে এবং এই দেশের মাটিতেই তাদের শাস্তি দিতে হবে। শাহবাগে সম্মিলিত সাংস্কৃতিক জোটে মানববন্ধন থেকে সরকারকে শক্ত অবস্থান নেয়ার আহ্বান জানানো হয়। এই ধরনের বক্তব্য দিয়ে তারা একটা বিভ্রান্তি সৃষ্টি করে, অরাজকতা সৃষ্টি করে তারা আমাদের দেশটাকে পিছিয়ে দিতে চায়। সরকার একটা কঠিন সিদ্ধান্ত নেবে, এদেরকে গ্রেপ্তার করে অবিলম্বে এদের এই আস্ফালন বন্ধ করতে হবে। রমনা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সামনে মানববন্ধন করে ঘাতক দালা নির্মূল কমিটি, প্রজন্ম ৭১ সহ বেশ কয়েকটি সংগঠন। পরে তারা মিছিল নিয়ে শিখা চিরন্তনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এদিকে ধর্ম নিয়ে বিভ্রান্ত ছড়ানো গোষ্ঠীকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। আমাদের ইতিহাস ঐতিহ্যকে নষ্ট করতে চায়, তাকে নিশ্চয়ই কোনোভাবেই সহ্য করবার কোনো ধরনের কারণ নেই এবং সহ্য করা হবে না। সিলেটেও প্রতিবাদে ফুঁসে ওঠেন সাংস্কৃতিক কর্মীরা। বঙ্গবন্ধুর ভাস্কর্য ও মুক্তিযুদ্ধের চেতনা অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। যাবজ্জীবন মানে ৩০ বছরের জেল। তবে কোনো আদালত আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিলে আজীবন থাকতে হবে জেলে। আজ এ রায় দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। এ রায়ে যাবজ্জীবন দণ্ড নিয়ে বিভ্রান্তি দূর হবে বলে জানালেন অ্যাটর্নি জেনারেল। যাবজ্জীবন সাজার মেয়াদ কত, এ নিয়ে গেল কয়েক বছর ধরে বিতর্ক চলে আসছিল, বিশেষ করে যখন দেশের সর্বোচ্চ আদালত কোনো কোনো আসামিকে আমৃত্যু কারাদণ্ড অর্থাৎ স্বাভাবিক মৃত্যু না হওয়া পর্যন্ত কারাগারে রাখার আদেশ দেন, তখন এই বিতর্ক আরও জোরালো হয়। মঙ্গলবারে বিতর্কের অবসানের জন্য আরেকটি রায় দেন দেশের সর্বোচ্চ আদালত। আদালত বলেন, কারো যাবজ্জীবন কারাদণ্ড হলে তাকে ৩০ বছর জেলে থাকতে হবে। তবে কোনো আদালত কোনো আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিলে তাকে জেলে থাকতে হবে স্বাভাবিক মৃত্যু না হওয়া পর্যন্ত। অ্যাটর্নি জেনারেল বলছেন, এ রায়ে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান নিয়ে বিভ্রান্তির অবসান হলো। যাদের শুধুমাত্র যাবজ্জীবন লেখা আছে তারা ৩০ বছরের সুবিধাটা পাবেন। যদি কোনো আদালত, ট্রাইব্যুনাল বা অন্য কেউ, অন্য কোনো আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল, এই ধরনের কোনো ট্রাইব্যুনাল যদি কোনো ধরনের মামলায় কারো যদি আমৃত্যুর আদেশ দেন, সেই ক্ষেত্রে এই যে বেনিফিটটা যে ৩০,০০০ বেনিফিট বা ৩০ বছর, এটা হবে না, তাদের আমৃত্যু থাকতে হবে। এ রায়ের সঙ্গে একমত হলেও আবারও রিভিউ করার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। এই রায়ের মাধ্যমে যাবজ্জীবন সাজার মেয়াদ নিয়ে যে ধোঁয়াটে পরিবেশ ছিল, এটির অবসান ঘটল। যেখানে আমৃত্যু হবে সেখানে সরকারের সেই ক্ষমতাও থাকবে না, তাই এটাকে প্রয়োজন বোধে আবার পুনর্বিবেচনার জন্য আমরা সেকেন্ড রিভিউ করতে পারি। জানা যায়, ৩০ বছরের যাবজ্জীবন কারাদণ্ড হলেও রেওয়াত পেয়ে সাজা কমে ২২ থেকে ২৩ বছর সাজা খাটেন আসামিরা। দেশের কারাগারে বর্তমানে যাবজ্জীবন প্রাপ্ত আসামির সংখ্যা ৫,০৫২ জন। আফজাল হোসেন, সময় সংবাদ। আগামী বর্ষা মৌসুমের আগেই ভূমিদস্যুদের কবল থেকে দক্ষিণ ঢাকার খাল উদ্ধারের আশ্বাস দিলেন মেয়র ফজলে নূর তাপস। দুটি খালের বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ হুঁশিয়ারি দেন। বছরের পর বছর বিষয়টির সমাধান না হওয়ায় ক্ষোভও জানান তিনি। দেখে বোঝার উপায় না থাকলেও এটি একটি খাল। ভূমিদস্যুদের অপতৎপরতায় পরিণত হয়েছে ভাগাড়ে। একই চিত্র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে থাকা 11টি খালের। মঙ্গলবার সকালে ত্রিমোহনী, জিরানি খাল ও শ্যামপুর খালের বর্জ্য অপসারণ ও সীমানা নির্ধারণ কার্যক্রম পরিদর্শনে আসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আগামী বর্ষা মৌসুমের আগেই খালগুলো পুনরুদ্ধার করে রক্ষণাবেক্ষণের আশ্বাস দেন তিনি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় যেই 11টি খাল রয়েছে, সেই খালগুলো পুনরুদ্ধার, রক্ষণাবেক্ষণ, পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম আমরা আরম্ভ করেছি। আমরা আগামী বর্ষা মৌসুমের আগেই আমাদের নিজ অর্থায়নেই
আমরা এই খালগুলো দখলমুক্ত করব। ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন মেয়র। যারা ভূমি অবৈধভাবে দখল করেছে তাদেরকে বিরুদ্ধে জেলা প্রশাসন অবশ্যই ব্যবস্থা নেবে বলে আমরা আশাবাদী। এদিকে খাল দখলমুক্ত করার পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী। যদি এই খালটা হয় তাহলে এখানে পানি জমবে না, সেই ক্ষেত্রে আমাদের অনেক উপকার হবে। আমরা চাই সুষ্ঠু একটা মাপ হয়ে এই জায়গায় সুন্দর একটা খালুক। পানি কাঞ্জি যত কিছু করে এই যে মনে করেন বাড়ি ঘরে কাম কাজ মালপত্র অনেক কিছু কষ্ট হইতেছে। খালটা যদি ক্লিয়ার থাকে, কোনো ময়লা না থাকে, তাই তো পানিটা খাল দেওয়া চলে যায়, তাতে আর কোনো সমস্যা হয় না। আবার যেন খাল দখল করতে না পারে সেদিকে নজরদারি বাড়ানোর দাবি তাদের। রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। 10 কেজি ওজন কমিয়ে অনুশীলনে মাশরাফি, 8.5 মাস পর বোলিং শুরু করলেও ম্যাচ ফিটনেস ফিরে পাওয়াই চ্যালেঞ্জ নড়াইল এক্সপ্রেসের। যে কোনো সময় ভাঙা হতে পারে নদী দখল করে গড়ে ওঠা এমপি আসলামের মাইশা পাওয়ার প্ল্যান্ট ও আরিশা ইকোনমিক জোন। বিআইডব্লিউটিএ দেরি করলে যে কোনো দিন নদী রক্ষা কমিশনই সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নিয়ে উচ্ছেদে যাবে। এদিকে নদী কমিশন, নৌ মন্ত্রণালয় ও বিআইডব্লিউটিএ সহ কয়েকটি সরকারি সংস্থা নিয়ে এমপি আসলামের বক্তব্য অনাকাঙ্ক্ষিত ও রাষ্ট্রবিরোধী বলে আখ্যায়িত করেছেন কমিশনের চেয়ারম্যান মাহমুদ রাকিবের রিপোর্ট। এবছরের ৩রা ও ৪ঠা মার্চ তুরাগ ও বুড়িগঙ্গা দখল করে গড়ে তোলা মাইশা পাওয়ার প্ল্যান্ট ও আরিশা ইকোনমিক জোনের অবৈধ অংশে উচ্ছেদ চালাতে গেলে যৌথ জরিপের দাবি তুলে তাতে বাধা দেন প্রতিষ্ঠান দুটির মালিক এমপি আসলাম। বিআইডব্লিউটিকে অবহিত করছি যে তোমার যদি কোনো নদী থাকে, তুমি ভাই আমারে চিহ্নিত করে দিয়ে যাও। তার দাবি অনুযায়ী সংশ্লিষ্ট 8টি প্রতিষ্ঠানকে সঙ্গে নিয়ে সরেজমিন পরিদর্শন ও দফায় দফায় সব পক্ষকে সাথে নিয়ে যৌথ জরিপ করে নদী কমিশন প্রতিবেদনে জানায় মাইশা পাওয়ার প্ল্যান্ট ও আরিশা ইকোনমিক জোন নদীর 54 একর জায়গা দখল করে রেখেছে। তবে এমপি আসলাম সংস্থাগুলোকে প্রতিপক্ষ আখ্যায়িত করে এবারও প্রতিবেদন প্রত্যাখ্যান করেন। পাশাপাশি সংবাদ সম্মেলনে বিআইডব্লিউটিএ, নৌ মন্ত্রণালয় ও নদী কমিশনকে নিয়ে বিষোদ্গার করেন। জাতীয় নদী কমিশন কেন প্রতিপক্ষ? এটি আপনার বেতন ভাতা আসে নৌ মন্ত্রণালয় থেকে। সরকারি সংস্থা নিয়ে একজন এমপির এমন মন্তব্যকে দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত হিসেবে দেখছেন সংশ্লিষ্ট সংস্থাগুলো। এটা তো প্রমাণিত সত্য। দখল করার পরও যে আচরণ তিনি করছেন, এই আচরণ তো আমি মনে করি যে এটি সংযত হওয়া উচিত। রাষ্ট্রবিরোধী তো বটেই, এই ধরনের আচরণ ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ। এটি নিয়ে ব্যক্তিগত আক্রমণ, প্রতিষ্ঠানকে আক্রমণ, প্রতিষ্ঠান সম্পর্কে কথা বলা, এইটা পদের অপব্যবহার। আমাদের আইনেই বলে দেওয়া আছে গভর্নমেন্ট আমাদের অর্থায়ন করবে, সেই অর্থায়নটা নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাধ্যমে আসে। বিআইডব্লিউটিএ কারো প্রতিপক্ষ নয়, আমাদের দায়িত্ব দেওয়া আছে সরকার থেকে এবং আমাদের আইন অনুযায়ী আমাদের যে দায়িত্বগুলো আছে তা আমাদের পালন করতেই হবে। বিএডব্লিউটিএ উচ্ছেদের আগে আদালতের বিষয়গুলো আরো যাচাই করার কথা বললেও নদী কমিশন বলছে তার কোনো প্রয়োজন নেই। মাইশা পাওয়ার প্ল্যান্ট ও আরিশা ইকোনমিক জোন উচ্ছেদের ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই। টিল নাও আদালতের বা কোনোভাবে কোনো প্রক্রিয়ায় বা সরকারের তরফ থেকেও এইটি নিয়ে কোনো বাধা নেই। উচ্ছেদ অভিযানে তারা যেতে পারেন। সবগুলো বিষয় যখন নিষ্পত্তি হয়ে যাবে আমার মনে হয় তারপরেই আমাদের যাওয়া ভালো হবে, কারণ আইনগতভাবে আমরা কোনো বাধ্যবাধকতার মাঝে যে এই উচ্ছেদ অভিযানটা পরিচালনা করতে চাচ্ছি না। বিএডব্লিউটি যদি বলে যারা উচ্ছেদ করতে পারছেন না, জাতীয় নদী রক্ষা কমিশনও উচ্ছেদে যেতে পারে। তুরাগের মিরপুর অংশ এমপি আসলামের বিরুদ্ধে নদী দখলের অভিযোগ রয়েছে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। আদালত ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা সত্ত্বেও খাগড়াছড়িতে 8 শতাধিক পরিবার ফিরতে পারেনি নিজ গুচ্ছগ্রামে। ইউপিডিএফ এর বাধার মুখে নিজেদের আবাসস্থল হারিয়ে পরিবারগুলো চরম মানবেতর জীবনযাপন করছে। জেলা প্রশাসক জানালেন, ভূমি বিরোধ নিষ্পত্তি না হওয়ায় বাঙালিদের তাদের আগের জায়গায় নেওয়া যাচ্ছে না। সাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ভূমি বিরোধ নিষ্পত্তি। বিরাজমান বিরোধের জন্য দায়ী করা হচ্ছে 72 ধারা শান্তি চুক্তির গুরুত্বপূর্ণ এই ধারাটিকে। এই ধারার কারণেই এক যুগের বেশি সময় ধরে নিজেদের আবাসস্থল হারিয়ে একটি গুচ্ছগ্রামে মানবেতর জীবন কাটছে 812টি বাঙালি পরিবারের। আমাদের কোনো স্থানীয় পাতলের মাটিটা পর্যন্ত নাই। এই একটু জমিতে কোনো মেলা আছে, কষ্ট রে খাই। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী 1986 সাল থেকে সোনামিয়া টিলায় বসবাস শুরু করে বাঙালি পরিবারগুলো, কিন্তু চুক্তি বিরোধী ইউপিডিএফ ওই বসতি থেকে বাঙালি পরিবারগুলোকে উচ্ছেদ করে দেয়। খাগড়াছড়ি পার্বত্য জেলার দিঘিনালা উপজেলার সোনামিয়া টিলা থেকে উচ্ছেদ হওয়া বাঙালি পরিবারগুলোর এখন দুর্বিষহ জীবন। বাড়ির টিনের চালে কবুতর কিংবা গোয়াল ভরা গরু অথবা
ছায়া সুনিবিড় রাস্তা দেখে এই গুচ্ছগ্রামের প্রকৃত চিত্র অনুধাবন করা যাবে না। বছরের পর বছর এখানকার বাসিন্দারা নানা ধরনের বৈষম্যের শিকার হচ্ছেন। অব্যক্ত বেদনা কেঁদে বেড়াচ্ছে এখানকার পথে প্রান্তরে। স্থানীয়দের অভিযোগ, উচ্ছেদকৃত জায়গা বাঙালি পরিবারগুলোকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা নিতে 2018 সালে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছিল পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়, কিন্তু রহস্যজনকভাবে এখনও সেই সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি। নিজস্ব জায়গা নাই থাকার, বাসা নাই থাকার, চলাফেরা খুব কষ্ট। 812 পরিবারে 4060 একর জমি, আমাদের জমি আমরা চাই। তবে জেলা প্রশাসকের দাবি, পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বাঙালিদের সেখানে ফিরিয়ে নেওয়া সম্ভব নয়। আর পুলিশ বলছে সন্ত্রাসী হামলার মাধ্যমে উচ্ছেদের ঘটনায় দায়েরকৃত মামলাটি তদন্ত পর্যায়ে রয়েছে। আঞ্চলিক গ্রুপগুলোরই এরকমের একটা ঘটনা পরিপ্রেক্ষিতে যথাযথভাবে এটা কিন্তু মামলা রুজু হয়েছে এবং ওটা এখন তদন্ত পর্যায়ে আছে। অভিযোগ রয়েছে 5 নম্বর বাবুছড়া ইউনিয়ন থেকে বাঙালি পরিবারগুলোকে উচ্ছেদের পর দখলদারিত্ব বজায় রাখতে সেখানকার নাম পরিবর্তনের পাশাপাশি রাস্তার পাশে ধর্মীয় স্থাপনা তৈরি করছে ইউপিডিএফ নেতা প্রসিদ্ধ কিশোর অনুসারীরা। আর সেখানে বসবাসরতরা কোনো ধরনের মন্তব্য করতে রাজি হননি। কমল দে, সময় সংবাদ, খাগড়াছড়ি। করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে বিজয় দিবসে উন্মুক্ত স্থানে অনুষ্ঠান করা যাবে না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, আইন শৃঙ্খলা বাহিনীর অনুমতি সাপেক্ষে স্বাস্থ্যবিধি মেনে ঘরোয়া অনুষ্ঠান করা যাবে। দুপুরে সচিবালয়ে আয়োজিত অনলাইন আন্তঃমন্ত্রণালয় সভায় স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন। সভায় পুলিশ, র্যাব, গোয়েন্দা সংস্থা সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় মন্ত্রী আরও বলেন, বিজয় দিবসে নাশকতা ঠেকাতে ও সুষ্ঠুভাবে দিবসটি উদযাপনে ঢাকা সহ সারা দেশে গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন স্থাপনায় আলোকসজ্জা করা যাবে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের সময় স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এদিন সব কারাগার, হাসপাতাল, বৃদ্ধাশ্রম ও এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন করা হবে। দেশের উন্নতির জন্যই বাকশাল গঠন করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাকশাল নিয়ে তাই নেতিবাচক আলোচনা থেকে বেরিয়ে আসতে হবে। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত বঙ্গবন্ধু লেকচার সিরিজে অংশ নিয়ে এমন মন্তব্য করেছেন আলোচকরা। রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধায় নবনির্মিত ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত লেকচার সিরিজে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক উপদেষ্টা গওহর রিজভী সহ বিভিন্ন দেশের কূটনীতিকরা আলোচনায় অংশ নেন। বক্তারা বলেন, বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি এবং সার্বিক উন্নতির জন্য বাকশাল ছিল একটি বিশেষ চিন্তার ফসল। বঙ্গবন্ধু চেয়েছিলেন দেশের মানুষের উন্নতি ও আঞ্চলিক মর্যাদায় বাড়াতে। বাকশাল নিয়ে অপপ্রচার বন্ধের আহ্বান জানানো হয় আলোচনা সভা থেকে। হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন মাশরাফি বিন মুর্তজা। মিরপুরের একাডেমি মাঠে ফিটনেস ট্রেনিংয়ের পাশাপাশি করেছেন বোলিং অনুশীলন। 10 কেজি ওজন কমানো মাশরাফির লক্ষ্য দ্রুততম সময়ে ফিট হওয়া। মাশরাফির অনুশীলন তত্ত্বাবধান করা বিসিবি ট্রেনার তুষারকান্তি হাওলাদার বলেছেন, চাইলে বঙ্গবন্ধু টি-20 কাপেই মাঠে ফিরতে পারবেন নড়াইল এক্সপ্রেস। চোট জর্জর তার পুরো ক্যারিয়ার। হোঁচট খেলেও বারবার ফিরে এসেছেন নতুন উদ্যম নিয়ে। তিনি মাশরাফি বলেই আরও একবার মাঠে ফেরার লড়াইটাকে নিয়েছেন চ্যালেঞ্জ হিসেবে। করোনার আঘাত লেগেছিল মাশরাফির পরিবারেও। নিজে আক্রান্ত হবার পর 2 সন্তানও ভুগেছে দীর্ঘদিন। সুস্থ হয়ে গেল অক্টোবরে ব্যক্তিগত উদ্যোগে অনুশীলন শুরু করলেও ছিটকে যান হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে। প্রায় 6 সপ্তাহ পর আবার শুরু করেছেন অনুশীলন। করোনা নেগেটিভ সনদ বিসিবিতে জমা দিয়ে পেয়েছেন অনুমতি। মাশরাফির অনুশীলন তত্ত্বাবধান করছেন বিসিবি ট্রেনার তুষারকান্তি হাওলাদার। আপাতত ফিটনেস ফিরে পাওয়াই চ্যালেঞ্জ মাশরাফির। ওর মতো বোলিং করেছে, বাট এমনি ফিটনেসের ব্যাপারে যদি বলেন তাহলে সেটা এখনো সময় লাগার কথা। যেভাবে প্র্যাকটিস করতেছে এইভাবে যদি নিয়ে ফিটনেসটা করে অবশ্যই সে ফিরতে পারবে, কারণ তার টেকনিক নিয়ে তো তার তেমন কোনো সমস্যা নেই। সমস্যাটা যা ফিটনেসে, সে একটু কাজ করে সিস্টেমেটিক্যালি, অবশ্যই সে ফিরতে পারবে। প্রায় 8.5 মাস পর বল হাতে নিলেও ছিল না কোনো জড়তা। বোলিং অনুশীলনে শুরু করেন ছোট রান-আপে, ধীরে ধীরে বাড়ান গতি আর রান-আপ। প্রথম দিন 4 ওভার বোলিং করেছেন মাশরাফি। মাঠে ফিরতে দেখে সবার কৌতূহল, বঙ্গবন্ধু টি-20 কাপে খেলবেন কি নড়াইল এক্সপ্রেস? এটা আসলে ফিটনেসের ব্যাপারটা এমন, সেটা ওর ব্যাপারে। ও অন্য রকমের একটা ব্যাপার, ও মাশরাফি, অতএব ওর বেলায় ও অনেক কিছুই করতে পারে। এখন ওর ডিসিশন, ও যে কী করবে। ও খেলতে চাইলেও খেলবে, এবং সেটা তো এখানে 4 ওভার বোলিংয়ের একটা ব্যাপার। এখন সে কম ওভারটা যদি ও কাভার করতে পারে, সেটা ওর ম্যাচ ফিটনেসের ওর ব্যাপার।
সবশেষ গেল মার্চে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে খেলেছিলেন ম্যাশ। ফিটনেস ফিরে পেলে তাকে দেখা যেতে পারে বঙ্গবন্ধু টি-20 কাপে, যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো দল তাকে নিতে আগ্রহ প্রকাশ করেনি। তবে 5 দলের কেউ চাইলে দলে নিতে পারবে দেশের সবচেয়ে সফল ওয়ানডে অধিনায়ককে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। দেশে প্রথমবারের মতো সাইকেলে করে 1010 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ইতিহাস গড়লেন সেনাবাহিনীর 100 সাইক্লিস্ট। মুজিব জন্মশতবর্ষ উদযাপনে দলটি তেঁতুলিয়া থেকে দীর্ঘ 23 দিন সাইকেল চালিয়ে বিকেলে টেকনাফের 0 পয়েন্টে এসে পৌঁছায়। বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের চেতনার বার্তা পৌঁছানোই মূল লক্ষ্য ছিল বলে জানিয়েছেন দলনেতা। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। একদিকে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত আর অন্যদিকে দীর্ঘ 80 কিলোমিটার মেরিন ড্রাইভ সড়ক। এই সড়ক দিয়ে বিজয়ের মাসে পতাকা নিয়ে সাইকেল চালিয়ে টেকনাফ পৌঁছান সেনাবাহিনীর একটি দল। মুজিব জন্মশতবর্ষ উদযাপনে সেনাবাহিনীর 100 সাইকেলিস্ট তেঁতুলিয়ার বাংলাবান্ধা 0 পয়েন্ট থেকে যাত্রা শুরু করেন 8 নভেম্বর। দীর্ঘ 23 দিন সাইকেল চালিয়ে 1010 কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৌঁছান টেকনাফ 0 পয়েন্টে। অবশেষে দীর্ঘ পথ পাড়ি দিতে পারায় আনন্দে মাতোয়ারা তারা। এক কথায় বলতে অসাধারণ। বঙ্গবন্ধুর স্মৃতিকে সাথে নিয়ে আমরা তেঁতুলিয়া থেকে শুরু করে আজকে টেকনাফের সর্বমোট 1010 কিলো শেষ করতে পেরেছি। সাইকেলিস্টদের মধ্যে 11 জন নারী থাকলেও যাত্রার শেষ দিন পর্যন্ত ছিলেন 3 জন নারী। তারা জানালেন সমাজের ভুল ধারণা ভেঙে নারীরা এখন এগিয়ে যাচ্ছে, এটাই তার প্রমাণ। কঠিন ছিল পুরো 1010 কিলোমিটার পাড়ি দেওয়া, তারপরও আমি বলবো এটা একটা অত্যন্ত গর্বের একটা ইভেন্ট ছিল। ফ্ল্যাগ ইন অনুষ্ঠানে 3 জন সেনা সদস্য প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল ওমর সাদিকের হাতে জাতীয় পতাকা তুলে দেন। এই সময় সাইকেলিংয়ের দলনেতা জানালেন বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনার বার্তা পৌঁছানোই ছিল মূল উদ্দেশ্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার রেসকোর্স ময়দানের ভাষণে বলেছিলেন 7 কোটি বাঙালিকে দাবায় রাখতে পারবে। ন্যাচারাল ডিজাস্টার হোক আর যাই হোক, আমরা ওরকমই একটা জাতি যাদেরকে আসলে দাবায় রাখাটা খুব ডিফিকাল্ট। দলটিতে বিভিন্ন পদবীর 16 জন অফিসার এবং 84 জন সৈনিক অংশ নেন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এ পর্যায়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বিজয়ের মাসেই দৃশ্যমান হচ্ছে পুরো পদ্মা সেতু। মাঝ নদীতে শেষ দুটি স্প্যান বসলেই মাওয়ার সঙ্গে যুক্ত হবে জাজিরা। রোড ও রেল স্ল্যাব বসবে দ্রুত গতিতে। সব মানদণ্ডে উত্তীর্ণ হলে গ্লোবের ভ্যাকসিনের পাশে থাকবে সরকার, জানালেন স্বাস্থ্য সচিব। নাম বঙ্গভ্যাক রাখার প্রস্তাব। ফেব্রুয়ারির মধ্যে দেশে আসবে করোনার টিকা। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতার প্রতিবাদে আজও মানববন্ধন, বিক্ষোভ। ধর্ম নিয়ে বিভ্রান্তি ছড়ানো গোষ্ঠীর অপতৎপরতা রুখে দেওয়ার আহ্বান। এই ছিল রাতের সময়। সঙ্গে থাকুন সময়।